আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ রমজান ভয়ের রাজ্য ভূত এফএম চ্যানেলের পক্ষ থেকে এবং ভয়ের রাজ্য ভূত এফএম ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যারা আমাদের এই ঘটনাটি শোনার জন্য ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছেন তাদেরকে জানাই অত্যন্ত এবং অন্তরস্থল থেকে অভিনন্দন। এবং যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, সাবস্ক্রাইব করেননি এবং বিশেষ করে চ্যানেলটি নতুন, সো আপনারা সবাই নতুন, আমি আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট করতেছি ছোট ভাই হিসেবে, আপনারা সবাই ঘটনাটি শোনার পরে এবং আমার যে ইউটিউব চ্যানেলটি থেকে যদি কেউ শুনে থাকেন অথবা কেউ যদি ফেসবুক পেজ এর মাধ্যমে শুনে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে হলে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ঘটনাটি যে ভিডিওটি আছে সেটা একটি লাইক, একটি কমেন্ট ও আপনার বন্ধু ও বান্ধবদের কাছে অথবা আপনার পরিবারদের সদস্যদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ঘটনাটি শুনে এবং তাদের কাছে যদি কোনো প্রকার ঘটনা থেকে থাকে সেই ঘটনাগুলো আমাদের মাধ্যমে প্রচার করার জন্য তারা যাতে পাঠাতে আগ্রহী হয়। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক পেজে পার্সোনাল ইনবক্স করতে পারেন, আপনারা চাইলে ভয়েস মেইল করে পাঠাতে পারেন অথবা লিখে পাঠালে লিখে পাঠাতে পারেন। আর ইউটিউবে যদি পাঠান অথবা যেখানে আপনারা পাঠান না কেন, যদি মেইল করতে চান তাহলে মেইল করবেন হচ্ছে ভয়ের রাজ্য @gmail.com BHOYERRAJJOO@gmail.com। তো এই ছিল আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম আপনাদের। এবং আমার আরও একটি কথা, যেটা হচ্ছে ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে ঘটনাগুলো পাঠাতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ঘটনায়। রাত তখন প্রায় 1:45, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, আর সেই আলো কয়েক সেকেন্ডের জন্য পুরো গ্রামের চেহারাটা বদলে দিচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট এক গ্রাম, নাম কালীগঞ্জ। গ্রামটা দিনে খুব সাধারণ মনে হলেও রাতে নামলে মানুষ অকারণে ঘরের বাইরে বের হতো না। মানে তার লেখা অনুযায়ী আর কি, এটা বলতে চাইছে যে রাত নামলে মানুষ অকারণে ঘরের বাইরে বের হতো না, কারণ একটা পুরনো গল্প রয়েছে, একটা অভিশপ্ত বাড়ির গল্প। আর সেই বাড়ি থেকে মাঝরাতে ভেসে আসা অদ্ভুত রেডিওর শব্দ। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো জমিদার বাড়ি। প্রায় 40 বছর ধরে বাড়িটা পরিত্যক্ত। লোকজন বলতো সেখানে একসময় থাকতেন জমিদার রফিকুল হোসেন। তার একমাত্র মেয়ে নীলিমা খুব গান ভালোবাসত, সারাদিন রেডিও শুনতো। কিন্তু এক ঝড়ের রাতে নীলিমা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, আবার কেউ বলে সে এখনো সেই বাড়িতেই আছে। সেদিন গ্রামের কলেজ পড়ুয়া ছেলে রায়হান তার বন্ধুদের সাথে বাজি ধরে, আমি আজ রাতে ওই জমিদার বাড়িতে গিয়ে দেখবো আসলেই ভূত আছে কিনা। বন্ধুরা অনেক নিষেধ করছিল, কিন্তু রায়হান খুব সাহসী স্বভাবের ছিল। ভূত প্রেত সে বিশ্বাস করত না। রাত 12টার পর সে একটা টর্চ, মোবাইল আর ছোট্ট রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়ে। বৃষ্টির কারণে রাস্তায় কাদা ভরে গেছে, চারপাশে ঝিঝি পোকার শব্দ, দূরে কুকুরের অদ্ভুত চিৎকার শোনা যাচ্ছিল। যতই সে জমিদার বাড়ির দিকে এগোচ্ছিল ততই মনে হচ্ছিল চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছে।
অবশেষে সে বাড়িটার সামনে পৌঁছালো। বাড়িটার মূল গেট আধা ভাঙা, মরিচা ধরা লোহার গেটে বাতাসে খকিয়ে উঠেছিল, মানে বাতাসে ঝাঁকিয়ে উঠেছিল। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি। হঠাৎ খসখস একটা শব্দ শোনা যায়, একটা রেডিওর শব্দ। রায়হান থমকে গেল। সে স্পষ্ট শুনতে পেল পুরোনো দিনের একটা গান বাজছে। শব্দটা বাড়ির ভেতর থেকে আসছে। অসম্ভব। সে ফিসফিস করে বলল, এত বছর পরিত্যক্ত বাড়িতে রেডিওর শব্দ কিভাবে আসবে, বা রেডিও কে বাজাবে? তার বুকের ভেতর ধক শুরু হলো। তবুও কৌতূহল তাকে সামনে এগোতে বাধ্য করলো। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরের করিডরটা একদম অন্ধকার। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, কোথাও কোথাও কালো দাগ, যেন আগুনে পুড়ে গেছে। আর তখনই সে শুনল কারো পায়ের শব্দ, টুকটুক টুকটুক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। রায়হান টর্চের আলো ফেললো, কিন্তু কাউকে দেখা গেল না। ঠিক তখনই তার রেকর্ডার নিজে নিজে অন হয়ে গেল। রায়হান ভয় পেয়ে সেটার দিকে তাকালো। রেকর্ডারের স্ক্রিনে শুধু একটা শব্দ ভেসে উঠল, রান। ইংলিশে লেখা শব্দটা রান, মানে দৌড়াও। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা মেয়েকে দেখা গেল। সাদা কাপড় পরা, লম্বা চুল, মাথা নিচু করে দাঁড়ানো। রায়হানের গলা শুকিয়ে গেল। সে কাপা গলায় বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই রায়হান দেখল মেয়েটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ পুরো বাড়িতে রেডিওর শব্দ ভয়ঙ্কর জোরে বাজতে শুরু করল। এখন শুনেছেন শেষ রাতের অনুষ্ঠান, মানে রেডিওতে আর কি এটা বলতেছে যে এখন শুনছেন শেষ রাতের অনুষ্ঠান। তারপর একটা মেয়ের কণ্ঠে, তুমি কেন এসেছো? রায়হান দৌড় দিতে গেলে কিন্তু বুঝলো তার পা নড়ছে না, যেন কেউ পেছন থেকে শক্ত করে ধরে রেখেছে। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল। তারপর সে অনুভব করলো কেউ তার কানের পাশে ফিসফিস করছে, আমাকে তারা মেরে ফেলেছিল। রায়হান চিৎকার করে উঠল। হঠাৎ দেয়ালে ঝুলানো পুরনো ছবিগুলো একে একে নিচে পড়ে ভাঙতে লাগলো। জানালাগুলো নিজে নিজে খুলে গেল। প্রবল বাতাস পুরো বাড়িতে ঘুরপাক খেতে লাগলো। রেডিও থেকে এবার কান্নার শব্দ আসছিল। রায়হান প্রাণপণে দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে এসে সে দেখলো মূল দরজা নেই। যেখানে দরজা ছিল সেখানে এখন শুধু ইটের দেয়াল। সে আতঙ্কে পেছনে তাকালো। সিঁড়ির উপরে সেই মেয়েটা দাঁড়িয়ে, এইবার তার মুখে ভয়ঙ্কর হাসি। ধীরে ধীরে মেয়েটা সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎ পদক্ষেপের সাথে বাড়ির বাতি জ্বলছে আর নিচ্ছে। মানে
তার যে প্রত্যেকটি পদক্ষেপ মানে সিঁড়ি থেকে নামার জন্য যে প্রত্যেকবার সে পা ফেলতেছে, সেই পা ফেলার সাথে বাড়ির লাইট জ্বলছে আবার নিভতেছে, এটা বোঝাতে চেয়েছেন তিনি। রায়হান কাঁদতে শুরু করলো, আমাকে যেতে দিন। মেয়েটা থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি সত্যিটা শুনবে? হঠাৎ রায়হানের সামনে দৃশ্য পাল্টে গেল। সে দেখতে পেল বহু বছর আগের সেই রাত। ঝড় হচ্ছিল, নীলিমার রেডিও শুনছিল, আর কয়েকজন লোক তাকে ঘিরে ধরেছিল। জমিদারের সম্পত্তির জন্য নিজের লোকেরা এই নীলিমাকে হত্যা করেছিল। তারপর পুরো ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। মৃত্যুর আগে নীলিমার শেষবার রেডিও চালু রেখেছিল, আর সেই অসমাপ্ত অনুষ্ঠান আজও মাঝরাতে বাজে। দৃশ্যটা শেষ হতেই রায়হান নিজেকে আবার সেই বাড়িতে দেখতে পেল। মেয়েটা এবার খুব কাছে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল, এখন তুমি জানো। হঠাৎ সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের কিছু মানুষ জমিদার বাড়ির সামনে রায়হানের মোবাইল আর রেকর্ডার খুঁজে পায়, কিন্তু রায়হানের কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু রেকর্ডারে একটা শেষ অডিও ছিল। প্রথমে কিছু স্ট্যাটিক শব্দ, তারপর রায়হানের কাপা গলা, ও আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর শেষে একটা মেয়ের ভয়ঙ্কর হাসি। তারপর থেকে গ্রামের মানুষ বলে, মাঝরাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলেও এখনো রেডিওর শব্দ শোনা যায়, আর কেউ যদি সাহস করে সেই শব্দ অনুসরণ করে সে আর কখনো ফিরে আসে না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা, এবং ঘটনাটি আমার মনে হয় যে খুবই ভয়ঙ্কর হয়েছিল, এবং যার সাথে ঘটনাটি ঘটেছে সে তো নিজেই আছে নাকি জানি না, বাট তার ঘটনাটা কিন্তু অস্থির লেভেলের একটা ঘটনা ছিল। যদি আপনারা ঘটনাগুলো শোনার সময় নিজেকে চোখ বন্ধ করে রাত 12টার দিকে বা যে রাতেই দেখেন না কেন, একা একটি রুমে বসে কানে হেডফোন লাগিয়ে মিড নাইটে লাইট বন্ধ করে যদি মনোযোগ সহকারে ঘটনাটা শোনেন এবং সেই ঘটনাটাকে যদি উপলব্ধি করেন বা কল্পনার মধ্যে নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন ঘটনাটার মূল যে একটি আকর্ষণ বা মূল যে কাহিনী, যে ভয়, সেটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। তো পরের ঘটনাটি যিনি লিখেছেন তিনি জায়গাগুলোর নাম সঠিকভাবে দিয়েছেন, বাট তার নিজের নাম ও নিজের ঠিকানাটা না বলে সরাসরি ঘটনা থেকে শুরু করার জন্য অনুরোধ করেছেন। তো তারপরেও আমি আপনাদের কিছু কথা বলি। যেহেতু আপনারা ঘটনাগুলো শুনতেছেন, অবশ্যই আপনারা এই সকল ঘটনা আপনাদের পছন্দ বা ভৌতিক ঘটনা আপনাদের খুবই ভালো লাগে। তো এর জন্য আপনাদের অন্তরস্থল থেকে অভিনন্দন, সেটা আমার চ্যানেল হোক বা অন্য কারো চ্যানেলে হোক। আর আপনাদের সাথে বিশেষ যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে, এই সকল ঘটনার উপর ভিত্তি করে আপনাদের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে, অথবা আপনাদের আত্মীয় স্বজনদের কাছে এমন অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো শেয়ারের মাধ্যম আপনারা তৈরি করতে পারতেছেন না বা তৈরি হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, ভয়ের রাজ্য ভূত এফএমে প্রচার করার জন্য অবশ্যই আপনারা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ইনবক্সে সরাসরি মেসেজ করে দিবেন লিখে ঘটনাটি, অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিবেন। এবং যদি কেউ মেইল করতে চান দেশ বা বিদেশ থেকে, তাহলে অবশ্যই voyerrajyo@gmail.com এর মাধ্যমে আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন আপনাদের জীবনের ঘটনাগুলো। আমি ভয়ের রাজ্যর স্পেলিংটা বলে দিচ্ছি, BHOYERRAJJOO@gmail.com। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ঘটনায় ফিরে যাই। যেমনটা তিনি বলেছেন সরাসরি ঘটনায় যেতে। তো ঘটনাটি শুরু হয় ঢাকার বাইরে ছোট্ট এক মফস্বল শহর, নামটা সঠিক কিনা বলতে পারতেছি না, এবং নাম হচ্ছে
শালবাগ। শহরটা খুব শান্ত হলেও একটা জায়গার নাম শুনলেই মানুষের মুখের রং বদলে যেত। জায়গাটা হলো মদিনা পুরনো কবরস্থান। প্রায় 200 বছরের পুরনো এই কবরস্থান এখন পরিত্যক্ত। চারপাশে বিশাল বট গাছ, কাটা ঝোপ আর ভাঙা কবর। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত নীরব থাকে, পাখিরাও যেন সেখানে বসতে ভয় পেত। লোকমুখে প্রচারিত ছিল একটা ভয়ঙ্কর গল্প। অনেক বছর আগে সেখানে একজন বৃদ্ধা খাদেম ছিলেন, নাম আজিজ মিয়া। তিনি প্রতিদিন রাতে কবরস্থানের পাশে ছোট্ট মসজিদে আজান দিতেন, কিন্তু এক বর্ষার রাতে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরদিন সকালে মানুষ শুধু তার জুতা আর একটা ভাঙা লণ্ঠন খুঁজে পায়। তারপর থেকে মাঝরাতে কেউ যদি কবরস্থানের পাশ দিয়ে যায় তাহলে নাকি দূর থেকে আজানের শব্দ শোনা যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই আজানের পরেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। শহরে কয়েকজন তরুণ ইউটিউবের জন্য হন্টেড প্লাস ভিডিও বানাতো। তাদের টিমের প্রধান ছিল সাব্বির, সাথে ছিল রিফাত, ইমরান আর নাইম। একদিন সাব্বির বলল, আজ রাতে আমরা মদিনা কবরস্থানে যাব, সত্যি কিছু আছে কিনা সবাইকে দেখাবো। রিফাত ভয় পেয়েছিল, ভাই ওই জায়গায় নিয়ে মানুষ খারাপ কথা বলে। কিন্তু সাব্বির হাসলো, ওইসব গুজব। রাত 1টার দিকে তারা ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে কবরস্থানের সামনে পৌঁছালো। আকাশে চাঁদ ছিল না, চারপাশে কুয়াশা, বাতাসে কেমন পচা মাটির গন্ধ। পুরনো লোহার গেটটা ঠেলে ভিতরে ঢুকতেই গেটটা খোলার যে একটি আওয়াজ, মনে হচ্ছিল বহু বছর পর গেটটা খুলেছে। ভেতরে অসংখ্য পুরনো কবরস্থান, আকাশে চাঁদ ছিল না, চারপাশে কুয়াশা, কেমন বাতাসে কেমন পচা মাটির গন্ধ। ভেতরে অসংখ্য পুরনো কবর, কিছু কবর ভেঙে গেছে, কিছুতে নামও মুছে গেছে। ইমরান ক্যামেরা অন করে বলল, বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই ভয়ঙ্কর কবরস্থানে। হঠাৎ তার কথা থেমে গেল। দূরে কেউ যেন হাঁটছিল, ঝপ 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 ঝপ। কাদার উপর পায়ের শব্দ, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। নাইম ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না ভাই। আগে একটু বলে রাখি, তার লেখাটা হচ্ছে ইংলিশে লেখা, বাট বাংলায় ট্রান্সলেট করা, তার জন্য পড়তে একটু মাঝে মধ্যে সমস্যা হয়, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আজানের শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই থেমে গেল। সাব্বির বলল, এত রাতে আজান কে দিচ্ছে? শব্দটা কবরস্থানের একদম ভেতর দিক থেকে আসছিল। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। যতই সামনে যাচ্ছিল ততই কুয়াশা ঘন হচ্ছিল। টর্চের আলো ঠিক মতো কাজ করছিল না। হঠাৎ রিফাত চিৎকার করে উঠল, ওইটা কি?
সবাই তাকিয়ে দেখলো একটা পুরনো কবরের পাশে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে, তার হাতে লণ্ঠন, মাথা নিচু করা। সাব্বির সাহস করে বলল, কে আপনি? লোকটি ধীরে ধীরে মাথা তুলল, আর তখন তারা দেখলো লোকটার চোখ সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। হঠাৎ চারপাশের সব কবর থেকে যেন ফিসফিস শব্দ আসতে শুরু করলো, চলে যাও, চলে যাও। ইমরান ভয় পেয়ে ক্যামেরা বন্ধ করতে গেলে কিন্তু ক্যামেরার স্ক্রিন তখন অন্য কিছু দেখা যাচ্ছিল। স্ক্রিনে দেখা গেল তাদের পেছনে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা, কিন্তু বাস্তবে পেছনে তাকালে কাউকে দেখা যাচ্ছিল না। ইমরান কাপা গলায় বলল, ভাই, আমাদের পেছনে কেউ আছে। ঠিক তখনই বাতাস হঠাৎ থেমে গেল, পুরো কবরস্থান নিস্তব্ধ। তারপর মাটি খোঁড়ার শব্দ, মনে হচ্ছিল কেউ কবরের ভেতর থেকে মাটি সরাচ্ছে। নাইম কান্না শুরু করে দিল, আমরা ভুল করেছি ভাই, চলেন যাই। তারা দৌড়ে বের হতে গেল, কিন্তু কিছু দূর গিয়ে বুঝলো গেট নেই, চারপাশে শুধু কবর আর কুয়াশা। যেদিকে যাচ্ছে আবার একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ আবার সেই আজানের শব্দ শুরু হলো, কিন্তু এবার কণ্ঠটা অস্বাভাবিক ভারী, আরবি শব্দগুলো বিকৃত শোনাচ্ছিল। সাব্বির হঠাৎ দেখলো সামনে দাঁড়িয়ে আছে এই বৃদ্ধা খাদেম। এরপর তার মুখে ভয়ঙ্কর হাসি। বৃদ্ধা ধীরে ধীরে বলল, এখানে যারা আসে তারা সহজে ফিরে যায় না। তারপর কবরগুলোর মাটি কাঁপতে শুরু করলো, একটার পর একটা কবর ফেটে যাচ্ছিল, ভেতর থেকে কালো হাত বের হয়ে আসছিল। চার বন্ধু চিৎকার করতে লাগলো। হঠাৎ ইমরানের ক্যামেরা নিজে নিজের লাইভ চালু হয়ে যায়। লাইভে হাজার হাজার মানুষ দেখতে পায় শুধু কুয়াশা আর ভয়ঙ্কর চিৎকার। তারপর স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় চার বন্ধুর পেছনে অসংখ্য সাদা কাপড় আর মানুষ দাঁড়িয়ে আছে, আর সবার চোখ ফাঁকা। লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে পুলিশ কবরস্থানের বাইরে শুধু তাদের ক্যামেরা খুঁজে পায়, কিন্তু চারজনের কাউকেই পাওয়া যায়নি। ক্যামেরার শেষ ফুটেজ শুধু একটা দৃশ্য ছিল, পুরনো কবরগুলোর মাঝখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধ খাদেম ধীরে ধীরে আজান দিচ্ছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে চারজন, নির্বাক, স্থির, সাদা কাপড়ে ঢাকা। আজও গভীর রাতে কেউ যদি মদিনা কবরস্থানের পাশ দিয়ে যায়, দূর থেকে আজানের শব্দ শুনতে পায়, আর কুয়াশার ভেতরে মাঝে মাঝে চারজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো বন্ধুরা, এটা ছিল ঘটনা। আমি মনে করি যে কবরস্থান হচ্ছে একটি পবিত্র জায়গা, এবং যিনি আজান দিচ্ছিলেন তিনি একজন মুয়াজ্জিন, আর আজানটা দেওয়া হচ্ছিল একান্তই আল্লাহ তাআলার গুণবাচক নাম ধারা, এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানুষকে ডাকা হয়। তো এই যে ব্যাপার স্যাপারগুলো বা যে ঘটনার যে মূল বিষয় তিনটা, একটা হচ্ছে কবরস্থান, এবং একটি হচ্ছে আজানের শব্দ, আরেকটি হচ্ছে তিনি একজন মুয়াজ্জিন মানুষ। তো এই ঘটনাটা কতটা সত্য, এবং মদিনা কবরস্থানের আসলে এই ঘটনাগুলো ঘটে কিনা, আপনারা যারা ঢাকার শাহবাগ এলাকায় থাকেন তারা বিশেষ করে একটু খোঁজ খবর নিয়ে আমাদের এই ঘটনাটির উপরে ভিত্তি করে এটার প্রুফ, আসলে এটা কি সত্য কিনা মিথ্যা সেটা আমরা জানি না, তারপরেও আপনাদের উপরে একটু দায়িত্ব দিলাম, আপনারা অবশ্যই কমেন্টে
জানিয়ে যাবেন আসলে এটা সত্য নাকি মিথ্যা। তো এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। তো যিনি ঘটনাটি পাঠিয়েছেন ঠিক তার মতো করেই ঘটনাটি পড়ার চেষ্টা করতেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং তার পূর্বে ছোট্ট করে কিছু কথা বলি। আমাদের এই চ্যানেলটা নতুন এবং এই ফেসবুক পেজটাও নতুন। আপনারা যারা এই ভিডিও বা এই ব্রডকাস্টটি শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই ফেসবুক থেকে হলে ফলো দিয়ে ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দেবেন এবং তাদেরকেও বলবেন তাদের কাছে যে সকল ঘটনাগুলো রয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে। ঠিক একইভাবে ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে ঘটনাগুলো শেয়ার করে দিবেন, পাশাপাশি একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন এবং তাদেরকে বলবেন তাদের সাথে যে সকল এরকমের ঘটনাগুলো ঘটেছে বা তারা জানে এমন কোনো ঘটনা রয়েছে সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। ফেসবুক থেকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার জিমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমি আমার জিমেল আইডিটা বলে দিচ্ছি, voyerrajyo@gmail.com, BHOYER ভয়ের RAJJOO rajyo@gmail.com। তো এখানে আপনারা চাইলে ইমেলে ভয়েস মেইল করে পাঠাতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন এবং কোথা থেকে, কোনখান থেকে এবং কোথা থেকে আপনি ঘটনাটি সংগ্রহ করেছেন অবশ্যই সেগুলো জানিয়ে দেবেন। পাশাপাশি আমরা আপনাদের যে নাম ঠিকানা সেগুলো প্রচার করব কিনা সেটাও কাইন্ডলি জানিয়ে দেবেন। তো চলুন বেশি কথা না পারি আমরা চলে যাই দ্বিতীয় নম্বর ঘটনায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিশাল বনাঞ্চল সুন্দরবন দিনের বেলায় যেমন রহস্যময়, রাতের বেলায় তেমনি ভয়ঙ্কর। স্থানীয় জেলেরা বলে সুন্দরবনের এমন কিছু খাল আছে যেখানে রাতের পর কেউ যায় না, কারণ সেখানে নাকি শুধু বাঘ না আরও কিছু থাকে। সেসব জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা সরু খাল, নাম কালো খাল। খালটার পানি সবসময় অস্বাভাবিক কালো দেখাতো। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না, দুই পাশের ঘন ঘেউ আর সুন্দরী গাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকতো। বাতাস ঢুকলেও ভেতরে কেমন চাপা গরম আর পচা গন্ধ লেগে থাকতো। স্থানীয় মাঝিরা একটা কথা সবসময় বলতো, মাগরিবের পর কালো খালে ঢুকবি না, কেউ ডাকলেও পেছনে তাকাবি না। কিন্তু শহর থেকে আসা 4 বন্ধু এসব বিশ্বাস করতো না। তাদের নাম ছিল আরিয়ান, তাহিম, রুবেল আর নিশাত। তারা ডকুমেন্টারি বানানোর জন্য সুন্দরবনে গিয়েছিল। বাঘ, বন আর রহস্যময় জায়গা নিয়ে ভিডিও করবে। তাদের সাথে ছিল স্থানীয় এক মাঝি, কাশেম আলী। বিকেলের দিকে তারা নৌকা নিয়ে গভীর বনের দিকে যাচ্ছিল। হঠাৎ কাশেম মাঝি ভয় পাওয়া গলায় বলল, ভাইজান, সামনে কালো খাল, ওই দিকে না যাই? আরিয়ান হাসলো আর বলল, ওই জায়গাটার ভিডিওই তো লাগবো। মাঝি অনেক বুঝিয়েও লাভ হলো না। অবশেষে সূর্য ডোবার একটু আগে তারা কালো খালের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই চারপাশ অস্বাভাবিক চুপচাপ হয়ে গেল। কোনো পাখির শব্দ নেই, বানরের ডাক নেই, এমনকি পানির ঢেউয়ের শব্দ কেমন ভারী লাগছিল। শুধু নৌকার ইঞ্জিনের শব্দ। ঘন গাছের ফাঁক দিয়ে সামান্য আলো আসছিল, মনে হচ্ছিল পুরো খালটা যেন জীবন্ত কিছু একটা।
নিষাদ ক্যামেরা চালু করে বলল, আমরা এখন সুন্দরবনের সেই রহস্যময় কালো খালে। হঠাৎ ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে গেল। রুবেল বিরক্ত হয়ে বলল, ব্যাটারি তো ফুল চার্জ ছিল। ঠিক তখনই ঝপাত একটা শব্দ শুনতে পেল। নৌকার পাশে পানিতে কিছু একটা নড়ল। সবাই চমকে তাকালো। পানির উপর কয়েক সেকেন্ডের জন্য একটা মুখ ভেসে উঠেছিল। ফ্যাকাশে সাদা মুখ, কালো চোখ। তারপর আবার পানির নিচে চলে গেল। কাশেম মাঝি কাপা গলায় বলল, আমি কইছিলাম না ভাই, এই জায়গা ভালো না। হঠাৎ দূরে একটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল। মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কেউ কাঁদছে। তাহিম বলল, ওইখানে জঙ্গলে মেয়ের কান্না আসছে কোথা থেকে? কাশেম মাঝি চিৎকার করে উঠল, কেউ কোনো শব্দের দিকে তাকাবেন না, কেউ কোনো শব্দের দিকে তাকাবেন না। কিন্তু ঠিক তখনই নিষাদ পেছনে তাকিয়ে ফেলল, আর তাকিয়ে জমে গেল। নৌকার একদম পিছনে পানির উপর একজন মহিলা দাঁড়িয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে পানির উপর। তার লম্বা চুল ভেজা, সাদা কাপড় কাদা মাখা, মুখ দেখা যাচ্ছিল না। মহিলাটা ধীরে ধীরে হাত তুলল, তারপর ইশারা করলো, এদিকে আসো। নিষাদ চিৎকার করে উঠল। সাথে সাথে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার, শুধু দূরে দূরে পানিতে ঢেউয়ের শব্দ। তারপর একসাথে অনেক মানুষের ফিসফিসারি, ফিরে যাও, ফিরে যাও। আরিয়ান মোবাইলের ফ্ল্যাশ চালালো, আর তখন তারা দেখলো খালের দুই পাশের গাছের আড়ালে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। সবাই কাদা মাখা, সবাই স্থির, আর সবার চোখ পুরো কালো। হঠাৎ কাশেম মাঝি কাঁদতে শুরু করলো, ওরা মানুষ না। তারপর সে ফিসফিস করে বলল, ভাইজান, এই খালে অনেক বছর আগে একটা ট্রলার ডুবে গেছিল। ঝড়ের রাতে সবাই মারা যায়। তারপর থেকে তার কথা শেষ হওয়ার আগেই ধম, নৌকার নিচে প্রচণ্ড আঘাত লাগলো। মনে হলো বিশাল কিছু একটা নৌকার নিচ দিয়ে গেল। নৌকা তুলতে শুরু করলো। রুবেল পানির দিকে তাকিয়ে দেখলো পানির নিচে অসংখ্য হাত নড়ছে, যেন কেউ নিচ থেকে নৌকা টেনে ধরেছে। হঠাৎ নিষাদ চিৎকার দিল। সবাই তাকিয়ে দেখলো কিছু একটা তার পা ধরে পানির দিকে টানছে। নিষাদ মরিয়া হয়ে নৌকা আঁকড়ে ধরলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে অন্ধকার পানির নিচে হারিয়ে গেল। চারপাশে শুধু তার চিৎকার, তারপর নিস্তব্ধতা। আরিয়ান পাগলের মতো চিৎকার করছিল। ঠিক তখনই আবার সেই মহিলা দেখা দিল। এইবার নৌকার একদম সামনে। ধীরে ধীরে সে মাথা তুলল। তার মুখের চামড়া পচে গেছে, চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। মহিলাটা ফিসফিস করে বলল, আরো মানুষ চায়। তারপর পুরো খালের পানি কাঁপতে শুরু করলো। চারপাশ থেকে অসংখ্য হাত পানির উপর উঠতে লাগলো। কাশেম মাঝি দ্রুত ইঞ্জিন চালু করার চেষ্টা করলো। অলৌকিকভাবে ইঞ্জিন স্টার্ট নিল। নৌকা প্রচণ্ড গতিতে খাল থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে তখনও কান্নার শব্দ ভেসে আসছিল, আর পানির উপর দাঁড়িয়ে ছিল সেই মহিলা, স্থির নীরব তাকিয়েছিল তাদের দিকে। পরদিন সকালে বন বিভাগের লোকেরা খালের কাছে ভাসতে থাকা নিষাদের ক্যামেরা খুঁজে পায়।
ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় অন্ধকার পানির ভেতর থেকে অসংখ্য মুখ ধীরে ধীরে উপরে উঠেছে, আর শেষে কয়েক সেকেন্ডের জন্য খুব কাছে দেখা যায় সেই মহিলার মুখ। তারপর ভিডিও বন্ধ। আজও সুন্দরবনের কিছু মাঝি দাবি করে গভীর রাতে কালো খালের পাশ দিয়ে গেলে পানির উপর দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দেখা যায়, আর কেউ যদি তার ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। তো এই ছিল বন্ধুরা আমাদের তৃতীয় ঘটনা, এবং এতটুকুই আজকের আমাদের এপিসোড। কারণ আমাদের চ্যানেলটি নতুন, হয়তো হাতে গোনা 2-1 জনের ঘটনাগুলো পাঠাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের কাছে ঘটনাগুলো শেয়ার করতে পারতেছি, প্রচার করতে পারতেছি। তো আপনাদের সকলকে আমাদের রিকোয়েস্ট, অনুরোধ যে আপনারা ভয়ের রাজ্য ভূত FM পেজ এবং ভয়ের রাজ্য ভূত FM ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, এবং আপনারা সবাই অবশ্যই আপনাদের আশেপাশে অনাকাঙ্ক্ষিত যে প্যারানর্মাল ঘটনাগুলো এবং আপনাদের আত্মীয়দের সাথে, আপনাদের বাড়ির মানুষের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেগুলো অবশ্যই আমাদের কাছে হয় জিমেলের মাধ্যমে ভয়েস কাস্ট বা ভয়েস ইমেল করে পাঠাবেন অথবা লিখে পাঠাবেন, না হয় ফেসবুক পেজে সরাসরি ইনবক্সে এসে আমাদের কাছে অডিও ক্লিপ হিসাবে অথবা লিখে পাঠিয়ে দিতে পারেন। তা আমাদের ইমেল হলো BHOYPR ভয়ের RAJJOO রাজ্য @gmail.com। তো এই ছিল আমাদের ঘটনা, আর এই ছিল আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দেবেন। আর ফেসবুকে হলে অবশ্যই একটি ফলো, এবং ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব ও বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অজানা